এই যে এত সকালে বেরিয়ে পড়েছো, একটু চা তো খেয়ে যাও, তোমার জন্য গরম চা করে নিয়ে এসেছি। এই মাটি তো আমাদের ভাত জোগায় কল্পনা, আগে ওর সেবা পরে নিজের। মাটি আর মন দুটোর যত্ন না নিলে কোনোটাই ফল দেয় না সনাতন। আয় আগে এসে খেয়ে যা, পরে কাজ করাই যাবে। পশ্চিমের আর দক্ষিণের আল দুটো তো হলো, এখন পূর্বের আর উত্তরের আল দুটো বাকি আছে। ওই বাকি দুটো আল আর কতক্ষণ লাগবে আবার? হয়ে যাবে আজকেই মা, বেলা গড়িয়ে যেতে পারে, তবু আজকে করব, কালকে আবার হালও তো করতে হবে। শোনো, তুমি তোমার কোদালটা নিয়েই মেতে যেও না, আমি গিয়ে রান্না চাপাচ্ছি, কিছুক্ষণ পর খেতে চলে যাবা মনে করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব, পেটের জন্যই তো এত সব করা। মাধুরী আর রিমঝিম কি করছে? তারা কি কিছু খেয়েছে? না, এখনো বিছানা থেকে ওঠেইনি। মাধুরী উঠেছে, সে আমার সঙ্গে বেশ কয়েকটি কাজ করল। রিমঝিম এখনো ঘুমোচ্ছেই। এই রিমঝিম মেয়েটা কেমন যে হবে কেই জানে, কে কি করছে না করছে সেটা তার কোনো চিন্তা নেই। রিমঝিম যেমনি হোক, সনাতন, মাধুরী কিন্তু একদম লক্ষ্মীর মতো ব্যবহার পেয়েছে। তোদের ওপর কত সম্মান, আমার মনে হয় সে একটা মেয়ে না, আমাদের ঘরের লক্ষ্মী। তুমি ঠিক বলছো মা, মাধুরী সত্যি আমাদের ঘরের লক্ষ্যে। আমার মনে হয় সেই ব্যবহারটার জন্য একদিন সুখে থাকবে। ঠিক আছে, তোমরা তাহলে যাও মা, আমাকেও আমার কোদালিটা করতে হবে। শোনো, মনে করে কিন্তু খাবার খেতে চলে যাবা। আমি তাহলে আসলাম। আজ ব্যথা কমেছে বিগা? তোর হাত পড়লে আমার পায়ের সব ব্যথা সেরে যায় রে। না দিদা, শুধু আমার হাত পড়াতেই তোমার পায়ের ব্যথা সারে না, আমি তোমার পা চেপে দিই তাই তোমার ব্যথা কমছে। তা তো ঠিকই, কিন্তু তুই ছাড়া তো আমাকে আর কেউ পা চেপে দেয় না, তাই তোর হাত তো ভালো লাগবেই, তাই না? এত পুরনো কথা শুনে যে কি লাভ? এখনকার যুগে টাকা থাকলেই তো সব সম্ভব, এটা এরা বুঝতে পারছে না। এরা ওই আদিম মানুষ, তো আদিম মানুষই থেকে যাবে। একটু যে উন্নত হবে সেই চেষ্টাটুকুও এদের নেই, একদম এদের আর দেখার ইচ্ছা করছে না। দিদা, তোমার পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ হ্যাঁ, কমেছে, আজকের জন্য হয়েছে। তোকে দিয়ে বেশি করালে আবার তোর হাতেও ব্যথা হয়ে যাবে, পরে আবার আমারই অসুবিধে হবে। না দিদা, তুমি একদম আমার চিন্তা করো না, আমার হাতে কোনো ব্যথা হবে না। তোমার পায়ের যদি ব্যথা না কমে তাহলে আরও চেপে দিই? না মাধুরী, আর চেপে দিতে হবে না, আমার পায়ে আর কোনো ব্যথা নেই। ঠিক আছে, আমি তাহলে এখন মায়ের কাছে যাই, তার রান্নাবান্নার কি খবর গিয়ে একটু দেখি। মা, আমি আজ রুটি বানাবো, তুমি সরো এখন, আমাকে দাও। তুই আবার কিসের রুটি বানাবি? আমি তো বানাচ্ছি। না মা, তুমি সকাল থেকে খেটেই চলেছ, এখন একটু আমাকে দাও, আমি রুটিগুলো বানাই, তুমি গিয়ে একটু বসো। আরে ধুর বোকা, আমি তো এখানে বসেই আছি, আর তুই তো আমার যথেষ্ট কাজ করে দিচ্ছিস। তুই না থাকলে আমার অর্ধেক কাজ আটকে যেত। না মানে আমি বলছিলাম, আমরা যদি দুজনে একসাথে কাজগুলো করি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হতো আর তাড়াতাড়ি খেতে পারতাম। আমার খিদাও তো পেয়েছে। আমি জানি মাধুরী যে তোর খিদা পেয়েছে, এই তো হয়ে গেল। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি, আর সবাইকে খাওয়ার জন্য ডাক। মা, তুমি রিমঝিমকে ডাকো তো, সে আমার কথায় আসছে না। কই রে রিমঝিম, আয় এসে আগে খেয়ে নে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, পরে আবার তুই বলবি ঠান্ডা খাবার খেতে ভালো লাগছে না। মা, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি খাওয়া যায়? কেন, কি হয়েছে মাধুরী?
পুঁইশাক আর আলু এসব খাওয়া যাবে না? এখন এসব দিয়ে খেয়ে নে, রাত্রে তোর বাবা ডিম নিয়ে আসবে। না, আমি এসব ঘাস টাস লতা পাতা দিয়ে খেতে পারবো না। আমার জন্য আলাদা তরকারি বানাও, আমি এই সাধারণ খাবার খাবো না। রিমঝিম, তুই শুধু শুধু ঝামেলা করছিস। এখন এসব দিয়ে খেয়ে নে না রে। দেখ, তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। তুই শুধু একবার মুখে নিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আর মা তো বললই যে রাত্রে ডিম হবে, আবার রাত্রে ডিম দিয়ে খাবি। ইতিমধ্যে ঘরে সনাতন এসে পড়ে। কি হয়েছে মাধুরী, এত ঝামেলা হচ্ছে কেন? এই যে, তুমি হাত পা ধুয়েছ নাকি চান করবা? না না, আমি এখনই চান করব না, আমাকে আবার কাজে যেতে হবে। আমি হাত পা ধুয়ে এসেছি, দাও আমাকে আগে খেতে দাও। বাবা, তুমি রিমঝিমকে বোঝাও তো, সে নাকি পুঁইশাক খাবে না, এখন আলাদা তরকারি বানাতে বলছে। কেন রিমঝিম, কি হয়েছে? পুঁইশাক খেলে ভালো, আমরাও সবাই একসঙ্গে খাচ্ছি, তুইও খা, সবাই একসঙ্গে খেলে ভালো লাগে। আমার ভালো লাগা আলাদা, এসব ঘাসপাতা আমি খাবো না। মাকে বলো আমাকে এখুনি যেন একটা ডিম ভেজে দেয়। রিগঝিম, তুই এমন কথা বলিস কেন? বাবা মায়ের কষ্ট কি তুই বুঝিস না? আমি নিজের জীবন নিজের মতো করেই বাঁচতে চাই। কারো উপদেশ মানা, কারো দুঃখ কষ্ট বোঝার সময় আমার নেই। রিমঝিম, অহংকার মানুষকে একা করে দেয়। তুই এখন বুঝছিস না, কিন্তু আমার কথা তুই ঠিক বুঝতে পারবি। আমার একা থাকলেও চলবে, শুধু লাগবে টাকা। সঙ্গে টাকা থাকলে আর কোনো চিন্তা নেই, সব টাকাই রাস্তা দেখিয়ে দেয়। রিমঝিম, জীবন খুব অদ্ভুত। যারা শুধু নিজের কথা ভাবে তারা শেষ পর্যন্ত একা হয়ে যায়। দিদা, দয়া করে তুমি নিজের মুখটা চুপ রাখতে পারো না? তোমার এসব কথা আর শোনার ইচ্ছা করছে না আমার। আমি এসব গল্প বিশ্বাস করি না। একদিন ঠিকই বুঝবি তুই। রাত্রে সনাতন আর কল্পনা একসঙ্গে বাইরে বসে কিছু সময় কাটাচ্ছে। মেয়েরা বড় হয়ে গেছে, এবার তো বিয়ের কথা ভাবতে হবে। কথা তো তুমি ঠিকই বলেছ কল্পনা, উপযুক্ত মেয়েকে বাড়িতে বসিয়ে রাখাটা ঠিক নয়, কিন্তু আমি চাই ওরা যেন সুখী হয়। সবকিছু ঠিক আছে, কিন্তু আমার চিন্তা শুধু একটার। কেমন চিন্তা? মাধুরী তো ঠিক আছে, কিন্তু রিমঝিম যেমন করছে, সে কি শ্বশুরবাড়িতে টিকতে পারবে? সে চায় ধনী পরিবারের বিলাসবহুল জীবন কাটাতে। তার জন্য কোথায় কোথা থেকে ধনী পরিবারের বিয়ের প্রস্তাব আসবে, সে কথা ভেবেছ একবারও? কল্পনা কথা তো তুমি খারাপ বলনি, কিন্তু রিমঝিম যখন সেই রকম হয়েই গেছে, তার মনে যখন কুসংস্কার ঢুকেই গেছে, তখন আর কিছুই করার নেই। আমরা বরং তাকে বিয়ে দিয়ে দিই। যদি ভগবান চান, তাহলে সে অবশ্যই সুখে থাকবে। তাহলে আর দেরি করো না, তুমি কালকেই পাড়ার ঘটকের কাছে গিয়ে কথা বলো। সে যেন আমাদের দুই মেয়ের জন্য দুটা ভালো দেখে পাত্রের খোঁজ নিয়ে আসে। তার পরের দিন সকালে সনাতন নিজের সিদ্ধান্তের কথা তার দুই মেয়েকে বলে। আমাদের কি জন্য ডেকেছ বাবা, কি হয়েছে? শোন মা রিমঝিম আর মাধুরী, আমি তোদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, আর সেটা হলো তোদের বিয়ে। তোর মা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি তোদের একসঙ্গেই বিয়ে দিয়ে দেব। তোমরা তো নিজের বাবার অবস্থা দেখতেই পাচ্ছ, ওই একটা জমিটাই আমাদের সম্বল। কোনো রকম করে নুন আনতে পান্তা ফোড়ায়। তোদের খরচের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি এটা জানতে চাই যে তোমরা দুজনে কার কেমন ছেলে পছন্দ? বাবা, ভালো মানুষ পেলেই আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না। আমার জন্য বড় লোক বর চাই। আমি কোনো সাধারণ ছেলেকে বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির অধিকারী হতে হবে, যাতে আমার কোনো রকম সমস্যা না হয়। কিছুক্ষণ পর সনাতন ঘটকের কাছে গিয়ে দেখা করে। দেখো সনাতন, তুমি যখন তোমার দুই মেয়ের বিয়ে একসঙ্গে দিতে চাও, তাহলে আমার দুইটা পাত্রেরই খোঁজ আছে। তবে তাদের দুজনেরই একটা বিষয় আছে। কেমন বিষয়? বিষয়টা হলো, এটা একজনের নাম অরুণ, আরেকজনের নাম বিক্রম। এই বিক্রম যে আছে সে তো ঠিকঠাকই আছে, টাকা পয়সাও আছে, বেশ ভালোই আছে। কিন্তু এই অরুণের পুঁজি পাশার একটু কম। তবে মানুষটার দিক দিয়ে একদম ঠিক আছে। শান্ত চেহারা, ভালো ভদ্র কথাবার্তা, একদম হীরার টুকরোর মতো ছেলে। দেখো ঘটক মশাই, আমি চাই আমার মেয়ে দুটো যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর টাকা ছাড়াও সুখে থাকা যায় যদি পাশের মানুষটা ঠিক থাকে। তাহলে তুমি আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাব পাঠাও।
আমার নাম অরুণ। আমি চন্দনপুর নামে একটা গ্রামে থাকি। 2 বছর আগেই আমার মা বাবা মারা গেছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দেখো, আমার টাকা পয়সার কমতি থাকলেও আমি যথেষ্ট চেষ্টা করব আপনার মেয়েকে খুশি রাখার। আমার নাম বিক্রম। আমার টাকা পয়সার কোনো কমতি নেই। আমি শহরের অনেক বড় ব্যবসায়ী। প্রায় 100টারও বেশি লোক কাজ করে আমার কোম্পানিতে। আপনার মেয়েকে যদি আমার হাতে তুলে দেন, তাহলে আপনার মেয়ে কতটা সুখী হবে সেটা তো আপনি বুঝতেই পাচ্ছেন। দেখো বাবা, আমরা গরিব মানুষ, বড় কিছু দিতে পারবো না। তাই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আমার 2 মেয়েকেই তোমাদের হাতে তুলে দিতে রাজি আছি। আমি মানুষটাই চাই, জিনিস নয়। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি যেহেতু প্রভাবশালী মানুষ, তাই আমিও আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে। কেমন শর্ত বাবা? দেখুন, আপনি যেহেতু গরিব, কোনো কিছু দিতে পারবেন না, তাহলে থাক, আমি আপনার কাছে কিছু নিব না। কিন্তু কিছু না নিলে তো চলবে না। আমি আপনার কাছে 2 লক্ষ টাকা দান চাই, মাত্র। 2 লক্ষ টাকা? দেখো বাবা, তোমার জন্য 2 লক্ষ টাকা মাত্র হলেও আমাদের জন্য এটি আকাশ ছোঁয়া টাকা। আমি এতগুলো টাকা কোথায় পাবো বলো? তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি যদি ওই টাকাগুলো দেন, তাহলে সেগুলো আমাকে দিচ্ছেন না, সেগুলো আপনি আপনার মেয়েকে দিচ্ছেন, আমাকে না। দেখো সনাতন, তুমি যেহেতু তোমার মেয়েকে রানী করতে চাও, তাহলে রাজাকে তো তার সম্মানটুকু দিতেই হবে। আর তোমার টাকা তো তোমার মেয়েই পাবে। এবার বলো, নিজের মেয়ের জন্যে কি এতটুকু করতে পারবে না? আমার মনে হয় না যে এত ভালো সম্বন্ধ আর কেউ এনে দিতে পারবে। তাই সোনা থাকতে সোনার মূল্য বুঝতে শেখো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু সম্মানের সাথে টাকা চাইছো, তাহলে আমি দিতে রাজি আছি, কিন্তু আমাকে কিছু সময় দিতে হবে। ঠিক আছে, আমি আপনাকে এটুকু সময় দিতে পারি। বিয়ের পর টাকা দিলেও চলবে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যালো, বলছি, টাকার জন্য রেডি থাক। 2 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আরে না, কোনো সমস্যা হবে না। এই গ্রামে বিয়ে করে টাকা তুলব, সহজ টার্গেট। পরে ঝামেলা করে মেয়েকে ছেড়ে দেব, কোনো সমস্যা নেই। আর তোর মনে আছে না কি করতে হবে? এখন ফোন রাখ, কেউ দেখলে আবার সমস্যা হবে। কিছুক্ষণ পর 2 পাত্র আর ঘটক সনাতনের বাড়ি থেকে কথাবার্তা করে বাড়ি চলে যায়। মা, আমি ওকেই বিয়ে করব। রিমঝিম, ওই লোকটা ভালো না, তুই ওকে বিয়ে করিস না। ও শুধু টাকার জন্যই তোকে বিয়ে করতে চায়। কেন? এখন তোর আমাকে দেখে জ্বলন হচ্ছে। তুই আমার ভাগ্যে নজর দিচ্ছিস। আমি চাই না যে তোর কোনো ক্ষতি হোক, তোর সঙ্গে খারাপ কিছু হোক। আমি তোর ভালো চাই। আমার জীবন আমার সিদ্ধান্ত, আর আমি ওকেই বিয়ে করতে চাই, কারণ ওর কাছে অনেক ধন সম্পদ আছে। আমি ওর সঙ্গে খুব সুখে থাকতে পারবো। রিমঝিম, অহংকারের বিয়ে সুখ দেয় না। ভুল সিদ্ধান্তের দাম অনেক বেশি হয়। এসব তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবি। দিদা, তোমাকে আমি আগেই বলেছি যে এসব গল্প তুমি আমার সামনে বলবা না। তো কেন বলছো বলো তো? তোমাকে আর দেখার ইচ্ছা করছে না আমার। আমরা ওদের পছন্দেই রাজি হব। যদি ভগবান চান, তাহলে মেয়ে দুটো আমার অবশ্যই ভালো থাকবে। কিছুদিন পর মাধুরীর আর রিমঝিমের একসাথেই খুব সুন্দরভাবে বিয়ে হয়। এখন বিক্রমের আসল চেহারা দেখা যায়। তুমি এখনো এখানেই আছো কেন? আমার কথা কি তোমার কানে যায় না নাকি? তো আমাকে কি করতে বলছো? আমাকে তুমি কোথায় যেতে বলছো? তোমাকে যে বললাম যে তোর বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে আয়, কথা কি তোমার কানে যায় না? একটা কথা মনে রাখো, তুমি যদি আজকে টাকা না আনতে যাও, তাহলে কিন্তু বাড়িতে খাবার হবে না। আর কত টাকা এনে আমি তোমাকে দেব? এই তো কিছুদিন হলো 2 লক্ষ টাকা দিল। এতগুলো টাকা কি করলা? আমাকেও বললা না। তুমি তো বলেছিলে যে তোমার নাকি টাকার কোনো কমতি নেই। তাহলে আজ কেন এমন? আমার বাবা এমনিতেই তো গরিব, তাহলে তোমাকে এত টাকা ওরা কেমন করে দেবে বলো? আমি এসব কিছু শুনতে চাই না। তুমি টাকা আনো, না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহলে তোমাকে রেখে কি লাভ? আমি তোমাকে বিয়ে করেছি শুধু টাকার জন্য।
হায় হায়, আমি এটা কি ভুল করলাম, নিজের পায়েই কুড়ুল মারলাম। আমি যদি আমার বড়দের কথা শুনতাম তাহলে আজকে এই দিনটা দেখাতে হতো না। আমাকে কত বোঝাতো, কিন্তু আমি আমার লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, হয়েছে হয়েছে। এখন যাও আর তাড়াতাড়ি টাকা নিয়ে আসো যদি ভালো চাও। ঠিক আছে, আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, দেখি গিয়ে কিছু টাকা দিতে পারে নাকি। রিমঝিম ভাঙা অবস্থায় বাবার বাড়ি ফিরে আসে কিছু টাকার খোঁজে। মা, তুই আজকে হঠাৎ? আর বিক্রম কই, সে আসেনি কেন? মা, তুই আজকে হঠাৎ? আর বিক্রম কই, সে আসেনি কেন? রিমঝিম কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে, আর কিছু টাকাও চায়। এটা তুই কি বলছিস রিমঝিম? কিন্তু বিক্রম তো আগে এমন ছিল না। আমি ভুল করেছি মা, আমি অহংকারী ছিলাম, আমি সবাইকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি এখন তোকে দেওয়ার জন্য টাকা কোথায় পাবো? এই কিছুদিন আগেই তো টাকা দিলাম মা। তোমার কাছে যত টাকা আছে সেটাই দাও বাবা, তা না হলে আমাকে অনেক অত্যাচার করবে, বাড়ি থেকে বার করে দিতে চাচ্ছে। দাঁড়াও, এমন করে আর চলতে দেয়া যায় না। আজকে টাকা না নিয়ে গিয়ে গ্রামের প্রধান আর তোর বাবাকে নিয়ে যা, এর সমাধান করতেই হবে। তা না হলে এমন করে আর কত টাকা দিতে পারবো? তোমার কি ব্যাপার বিক্রম? তুমি নাকি সবসময় রিমঝিমের উপর অত্যাচার করছো, তা কেন করছো এমন? সব খুলে বলো তো শুনি। আমি ভুল করেছি প্রধান সাহেব, আমি মিথ্যে ধনসম্পদ দেখিয়ে রিমঝিমকে বিয়ে করেছি। আমি তাকে অনেক বিলাসিতা দেখিয়েছি যা আমার নেই। আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি এখন ভালো হতে চাই, আমাকে একটা সুযোগ দিন। আর রিমঝিম, আমি শুনলাম তুমিও নাকি অনেক বিলাসিতা করতে চাও, দামি দামি জিনিস নিতে চাও। বিক্রম এনে দেয় না বলে তোমাদের অশান্তি হয়। হ্যাঁ প্রধান সাহেব, আপনি ঠিক শুনেছেন, আমারও ভুল হয়েছে। আমি আর কোনোদিন এমন বিলাসিতা করতে চাইব না। ঠিক আছে, যাও তাহলে। এবার থেকে সুখে শান্তিতে সংসার করো। আমার কাছে যেন তোমাদের কোনো খারাপ খবর না আসে। অহংকার কখনো সুখ আনে না, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই শেষে কষ্ট ডেকে আনে। এই ভিডিও থেকে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।